হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ভাইফোঁটার দিনের। তোমরা তো আমার আগের একটা বড় ভিডিওতে দেখেছো যে এই বছর ভাইফোঁটার ঠিক আগের দিন সারা রাত আমরা বারাসাতে ঠাকুর দেখতে গেছিলাম, মানে আমি, জ্যোতি আর বাবাই তিনজন মিলে। বাড়ি ফিরতেই তো বেজে গেছিলো প্রায় সকাল 8টা। বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর পর মা ফোন করে বলে মিষ্টি আনতে যাবার জন্য। তাই আমি আমার গাড়িটা নিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। গিয়ে এত মিষ্টির ভ্যারাইটি দেখে আমি তো কনফিউজড হয়ে গেছিলাম যে কোন মিষ্টিটা নেব। তারপর আমি 5-6 রকমের মিষ্টি চুজ করে করে সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে যখন ফিরি তখনই বাজে প্রায় বেলা ওই 11টা মতো। আর বাড়ি ফিরেই দেখলাম আমার দিদির রান্নার প্রিপারেশন করা প্রায় কমপ্লিট। আমি ভেবেছিলাম যা যা রান্না হবে সেই রান্নার একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সকালবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই মিষ্টি এনে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো প্রায় বেলা 11টা। আর 11টার মধ্যে আমার দিদির রান্নার প্রিপারেশন প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তাই বাড়ি ফিরে আমি ওর হাতে হাতে অল্প অল্প হেল্প করে দিচ্ছিলাম। এই যেমন জিনিসপত্র ওর হাতে একটু এগিয়ে দিচ্ছিলাম, মশলা বেটে দিচ্ছিলাম, এই সব আর কি। আমি রান্না করতে খুব ভালোবাসি আর মোটামুটি রান্না করতে আমি পারি, কিন্তু আমার জানো তো এই এত লোকের রান্না করতে খুব ভয় লাগে। আর বেশি রান্নার দায়িত্ব নিতেও আমার একদম ভালো লাগে না। আমি তো জানতাম যে আজকে ভাইফোঁটার দিনে আমাদের দুপুরের খাবারের মেনু হবে এগ বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। যেহেতু আমার বাড়িতে আমার বাবা মা দিদা কেউই চিকেন খায় না, সেজন্য আমরা এগ বিরিয়ানি করারই ডিসিশন নিয়েছিলাম। কিন্তু সকালবেলা যখন রান্নাঘরে আমি ঢুকি তখন দেখি এগ বিরিয়ানি হচ্ছে, তার সাথে আবার চিকেন বিরিয়ানি হবে, আবার চিকেন চাপ হবে। মানে আমার বাবা মা আর দিদার জন্য হবে এগ বিরিয়ানি, আর আমাদের সকলের জন্য হবে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ। আর আমার জানো তো দোকানের বিরিয়ানি খেতে এখন আর খুব একটা ভালো লাগে না। তবে বাড়িতে যদি এইরকমভাবে কেউ বিরিয়ানি বানিয়ে দেয়, আমি তো 1 প্লেট বিরিয়ানি একাই বসে খেয়ে নিতে পারবো। আর আমার বিরিয়ানি বানানোর সবথেকে মেন যে পার্টটা ভালো লাগে সেটা হচ্ছে এই লেয়ারিং করাটা। এক এক করে সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই যে সুন্দরভাবে লেয়ারিং করার যে ব্যাপারটা, এটা আমার কিন্তু বেশ ভালো লাগে। দুটো পাত্রে 2 রকমের বিরিয়ানি, মানে এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আমাদের লেয়ারিং করা হয়ে গেছে। এবার দুটো পাত্রই আমরা ঢেকে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেবো স্টিম হওয়ার জন্য, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে বিরিয়ানি। এখন বাজে ওই বিকেল 4:30 আর আমার দাদাদের এখন আসার সময় হয়েছে। 2 বৌদি আগেই চলে এসেছিলো, আমি গেছিলাম 2 বৌদিকে তাদের বাড়ি থেকে আনতে গাড়ি করে। 2 বৌদি ওই আমাদের বাড়িতে এসেছিলো দুপুর 3টে নাগাদ, আর দাদারা তো এসেছিলো প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ। সকাল থেকে প্রায় না খাওয়াই ছিলাম বলতে গেলে। তাই আর বেশি লেট না করে দাদারা আসার সঙ্গে সঙ্গে 2টো আসন পেতে নিয়েছি, আর ভাইফোঁটার ডালাটাও আমরা সাজিয়ে নিয়েছি। এই ভাইফোঁটার ডালা সাজানো থেকে রান্নাবান্নার দায়িত্ব কোনোটাই কিন্তু আমি নিজের হাতে করিনি, সবটাই আমার দিদি নিজে একা হাতে করেছে। বলো শুরু করে দিয়েছি, সবই ঠিক করে ফোটাটা হচ্ছে খালাইছে এটা দিয়ে রান্না হবে, ক্রেডিটটা দিদির উপর দিয়ে দিই সব আমি এই চ্যানেলে টোটাল রান্না মানে এই সেই ক্রেডিটটা দিদির উপর আমি নিজেটা দিয়া বড় লাগছে নেই, শুনবে ঠিক করে এই সামনে আমি জুতোটা কে নিয়ে চলে গেছে, ঠিক আছে জুতো সবার আসলে তো ধরো এই দিদিটা একটা ভাই এসেছিল একটা পা পা দিয়ে বসো সব দরকার নেই। আমি ধান দুব্বো দেবো কেন, আমি তো ছোট হই ডেট ওই তো বৌদি বললো দেওয়া যায়, আমরা আগে শুনে নিচ্ছি বৌদিদের থেকে নিয়মটা দেওয়া যায়, সবার দেওয়া যায়। ভাই সবাই দিতে পারে, দুয়ারে পড়লো কাটা জমনা দেয় জমতে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা জমনা দেয় জমতে। এখানে আজ বৃহস্পতিবার বললে বাটাই জন্ম বড়দের, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা জমনা দেয় জমতে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। এই যে দুজন কি একসঙ্গে দিয়ে দিলাম না, এবার দুজনের মাথায় দিয়ে নেবে নাকি আলাদা আলাদা করে দিতে হবে? আলাদা আলাদা, আলাদা আলাদা দিতে হবে। হ্যাঁ ওইটা তুমি আগে তোমার ফটোটা তুলে নাও। আবার এই নিয়ম কানুন শুনতে শুনতে আমি আধে কিন্তু শেষ। কিরকম নিয়মে আমিও তো জানি না, জন্মদিনে কোনো এ হয় না, কর্ম হয় না। জন্ম শঙ্খ বাজা, শঙ্খ বাজা, শঙ্খ বাজছে না দে আমার কাছে নিয়ে না, তুমি আর কত কিছু করে ভিডিও করো দেবে ধুব্বর আমাদের রাখিস নি, ঠিক আছে ছিল সব মাথায় দিয়ে মাথাতে গুলো না নাও
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমির ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমির ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমির ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নাও তোমাদের বাবা, গরম লাগছে, খুব ভীষণ গরম লাগছে। তাড়াতাড়ি দিনে ফ্যান চালাই দিও। হ্যাঁ তাড়াতাড়ি জল দে। নো তুই দে, গরম লাগছে। হ্যাঁ ভীষণ গরম লাগছে। ভিডিও করবে। হ্যাঁ সুন্দর করে। কি অবস্থা? হ্যাঁ ফ্যান চলছে না, উঠে গেছে, আবার তোমার পাট চলছে। সুন্দর করে করবে। হ্যাঁ এটা দেখা যায়। আরে তুমি করে দাও। সুন্দর ওখান থেকে করো পুরোটা। হ্যাঁ আমি দেখে একজন করা দিচ্ছে। এখান থেকে ভালো লাগে। এত ঘামা দেখ। চুপ। স্টার্ট হচ্ছে। দিদি বেশি খেয়ে হ্যাঁ ধরে নাও, তারপর ফ্যানটা চালাচ্ছি। এদিকে এসো। আরে ছোট ফ্যানটা চালালে কি খুব অসুবিধা হবে? প্রদীপ লিবার জানে না, তো আর কিছু না, তো ছোট ফ্যান চালাবে, প্রদীপটা জ্বলছে। ওটা আমি বাজাচ্ছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নিয়ে নাও। অর্ধেক বলি না আমি লাস্টেরটা বলেছি মনে মনে। আরো লাস্টে আছে কিন্তু আমরা জানি না। বলে কাটা যেন না সরে, বাহার দিয়ে আরেকটা যেন কি লাইন আছে, আর লাস্টে দুটো লাইন আছে। বাটা যেন না নড়ে। হ্যাঁ বাটা যেন না না কি একটা লাইন আছে, কাটা যেন না সরে, কি একটা লাইন আছে, ঝাঁটা যেন না মারে। কই আসছে তো এরা? হ্যাঁ হ্যাঁ আসছে। এই সংকোয়াটা এই তুই আমার মিষ্টিটা খাইয়ে দে, আর জলটা খাইয়ে দে। একজন খাওয়ালি হলো। হ্যাঁ হয়েছে, প্রদীপ ছড়ানো যাবে এবারে? হ্যাঁ এবার ফ্যান চালাই দে, ওই লেবেল দাও দেখি প্রদীপটাকে সরিয়ে দিয়েছি। বন্ধ করে ফ্যান বন্ধ চালালাম বাবা, আর পাচ্ছি খুব গরম লাগছে। ভিডিওটা তো খুব বড় শর্ট হয়ে গেল, তো ব্লগিং শর্ট। ওই 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 হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, দেখেছো? বাবা তুমি কি ইয়েস নাও। আরে খাও। লজ্জা পাচ্ছে নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে গরম করে খেতে। দেখেছেন বাবা গরম কমপ্লিট। হ্যাঁ সেই তো গরম লাগে। বন্ধ করবা? হ্যাঁ বন্ধ করছি। এই হ্যাঁ শিখতে তোমরা তো বড় আশীর্বাদ করার জন্য ভালো চাকরি পায়। ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা দাদাদের হাতে তুলে দিয়েছিলাম দুটো জামা, মানে দুটো শার্ট, আর বৌদিদের জন্য দিয়েছিলাম এবারে দুটো টু পিস, মানে কুর্তির সাথে প্লাজো সেট। আমরা যখন দোকানে জামা কিনতে যাই প্রথমে কিন্তু বৌদিদের জামা চুজ করে কিনে নিই, তারপরে এসেছিলাম দোকানে দাদাদের জামা কিনতে। আর জানো তো কোনো প্ল্যান ছাড়াই কি সুন্দর দাদা আর বৌদিদের জামার কালারগুলো পুরো ম্যাচিং হয়ে গেছিলো। জামাগুলো কেনার পর আমরা যখন কালার ম্যাচ করাচ্ছি দেখছি দুটো কালারই ম্যাচিং হয়ে গেছে। মানে এক দাদার জন্য ছিল সবুজ রঙের শার্ট, তার সাথে যে বৌদি ছিল বৌদির জন্য ছিল সবুজ রঙের কুর্তি, তার সাথে হালকা সবুজ রঙের প্লাজো। আর এক দাদার জন্য ছিল আকাশি রঙের শার্ট, তার সাথে বৌদিদের জন্য ছিল নীল রঙের কুর্তি, তার সাথে আকাশি রঙের প্লাজো। বেশ সুন্দর দুজনের ম্যাচিং করে কিন্তু জামা কাপড়গুলো কেনা হয়েছিল। এবার ভাইফোঁটা তো দেওয়া শেষ হয়ে গেছিলো ওই বিকেল 5টা নাগাদ, আর আমাদের জন্য দাদারা দেখো নিয়ে এসে কি সুন্দর সুন্দর দুটো কুর্তি। আমি তো শর্ট কুর্তি পরতে খুব ভালোবাসি, তাই জন্য আমার জন্য নিয়ে এসেছিলো একটা টু পিস বা বলতে পারো কোয়ার সেট মতো। ওই যে ছোটো বৌদির হাতে যে হালকা হলুদ কালারের যে কুর্তিটা আছে যেটা বৌদি এখন ভাঁজ করছে সেটাই কিন্তু আমার জন্য, আর দিদির হাতে পিঙ্ক কালারের যে থ্রি পিসটা আছে সেটা হচ্ছে দিদির জন্য। দুটো জামাই আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও দেখে বলো যে জামাগুলো তোমাদের কেমন লাগছে। হ্যাঁ শর্ট কুর্তিটা একটু বড়ো সাইজের, ওটা আমাকে অনেকটা অল্টার করাতে হবে, কী আর করা যাবে, রোগা মানুষ, যে জামাই কিনি সেটাকেই অল্টার করে পরতে হয়।
ফোঁটা দেওয়া কমপ্লিট করতে না করতেই আমাদের সবার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা আর ফোঁটা দেওয়ার পর 1 মিনিটও টাইম ওয়েস্ট করিনি, চলে এসেছিলাম এবার খাবার সার্ভ করার জন্য। আর এই দেখো আমি দুটো থালা নিজের হাতে এঁকেছি, একটা পিঙ্ক কালারের একটা গ্রিন কালারের। যদিও ভেবেছিলাম এই থালা আঁকারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত ঝটপট করে থালাটা এঁকেছি আর কি ডিজাইন করব কি করব কিছুই জানতাম না, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে কেমন লাগলো এই দুটো থালার ডিজাইন। দুই দাদার জন্য দিদি খাবার সার্ভ করে দিয়েছিল মাটির পাত্রে, তো সেই খাবারের থালা এবং বাটিগুলো আমি নিয়ে চলে এসেছিলাম তাদেরকে খেতে দেবো বলে। এখানে আমি, দুই দাদা, দুই বৌদি, তাদের দুই ছেলে সবাই মিলে একসাথে মাটিতেই খেতে বসে পড়েছি। মাটিতে মানে ঘরের ডাইনিং রুমের মেঝেতে। যেহেতু অনেক লোক ছিলাম সেই জন্য আর ডাইনিং টেবিলে খেতে বসিনি, সবাই মিলে একসাথে মেঝেতে বসে খাবার মজাটাই কিন্তু আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বেজে গেছিলো প্রায় সন্ধ্যে 6টা। তারপরে আমি, দুই দাদা, বৌদি সবাই মিলে একটা ঘরের মধ্যে বসে বেশ কিছুক্ষণ অনেক কথা বলি, গল্প করি, আড্ডা মারি। আগে তো আমরা প্রায় সময় এরকম একসঙ্গে থাকতাম এবং গল্প আড্ডা মারতাম, কিন্তু এখন তো কাজের চাপে সেটা আর সময়ই হয় না, সুযোগও হয় না। তাই একটা দিন যখন সুযোগ সময় পাই সবাই মিলে একসাথে আবার প্রচুর কথা জমে থাকে, সব কথা একদিনেই আমরা শেষ করি। আমাদের দাদাদের বাড়ির সামনেও ভীষণ বড় করে কালী পুজো হয়, আর এই কালী পুজোর দায়িত্বে থাকে কিন্তু আমার দাদা আর বৌদিরাই। তাই দাদা বৌদিরা বেশিক্ষণ থাকতে পারেনি, রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে ওদেরকে চলে যেতে হয়েছিল বাড়িতে। আর দাদার যেহেতু কাজ ছিল সকালবেলা, ভাইফোঁটার দিন অফিস ছুটি ছিল না, তাই দাদা এসেছিল দেরিতে। তাই এবারের ভাইফোঁটাটা বেশ অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে হয়েছে। দাদারা বেরিয়ে যাওয়ার পর আমার ঘরে ভীষণ একা লাগছিল, মনে হচ্ছিল আজকেই তো ভাইফোঁটা, কাল থেকে তো আবার যেইকে সেই অফিস শুরু হয়ে যাবে, এইভাবে ঘরে বসে কাটালে কী হবে। তাই মধ্যমগ্রাম ঠাকুর দেখে আসি, কারণ আগের দিন তোমরা দেখিয়েছো আমার একটা ভিডিওতে আমি বারাসাতের ঠাকুর দেখেছি, কিন্তু মধ্যমগ্রামের ঠাকুর দেখিনি। বাড়ির কাছের এত সুন্দর সুন্দর প্যান্ডেল না দেখে থাকা যায়। তার উপর আমার এক বান্ধবী আমাকে ফোন করে বললো নিউ ব্যারাকপুরে নাকি কোথাও একটা ভূতের প্যান্ডেল হয়েছে, আর ভূতের প্রতি আমার আগাগোড়া একটা সফট কর্নার রয়েছে। ভূতের গল্প হোক, ভূতের মুভি হোক বা ভূতের প্যান্ডেল, সব দেখতেই আমার ভীষণ ভালো লাগে। তাই তাদের কথায় আমি বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুরের কালী পুজোর প্যান্ডেল দেখতে একা একাই। আমার দিদিকেও আমি যেতে বলেছিলাম, কিন্তু ও যেহেতু সারাদিন ভীষণ খাটাখাটনি করেছে তাই ওর শরীরটা একদম ভালো লাগছিল না, তাই ও যায়নি। আমি একা একাই মধ্যমগ্রামের কয়েকটা ঠাকুর দেখেছিলাম, কিন্তু জানো তো ভূতের প্যান্ডেল দেখতে গিয়ে ভূতের প্যান্ডেলই আমার দেখা হয়নি, কারণ প্যান্ডেলটা ছিল গঙ্গানগরে আর রাস্তাটা আমি ঠিক চিনতাম না, তাই একা যাবার সাহস বা সুযোগ কোনোটাই আমার হয়নি। তাই আমি নিউ ব্যারাকপুরের ঠিক একটা প্যান্ডেলই দেখেছি, ওই যে তোমরা প্রথমেই যে প্যান্ডেলটা দেখলে একটা পুকুরের মধ্যে লাইটিং করা ছিল, হলুদ রঙের একটা প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলটা নিউ ব্যারাকপুরের। ওই একটা প্যান্ডেল দেখার পর আমি চলে এসেছিলাম মধ্যমগ্রামের দিকে। মধ্যমগ্রামের কয়েকটা প্যান্ডেল দেখে আমি চলে আসি বাড়িতে রাত ওই 10টা নাগাদ। তো এইভাবে কেটেছিল আমার ভাইফোঁটার দিনটা। তোমাদের ভাইফোঁটার দিনগুলো কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো এবং ভালো থেকো।